স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কথাটা বলেই গরম তরকারির ছোট বাটিটা হাতে তুলে নিল সালেহা। গটগট পায়ে এগিয়ে গিয়ে থামলো শ্যামার সামনে। শ্যামার নরম চল শক্ত হাতে চেপে ধরল। বাটিটা মুখে লাগানোর আগেই শ্যামার হাতে হ্যাঁচকা টান দিয়ে শ্যামাকে সালেহার সামনে থেকে নিজের কাছে টেনে নিল সংগ্রাম। এতক্ষণ বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল হুট করে। সংগ্রামের চোখ মুখের রাগ ঠিকরে পড়ছে। আম্মার সামনে যথাসম্ভব সংযত করলো নিজেকে। ভারী গলায় বলল, খাবারে নুন হয়েছে, খেতে হবে না কাউকে। তবু আমার স্ত্রীকে কথা শোনার অধিকার কারণেই। ওকে ছোঁয়া তো দূরের কথা। তোর বউকে কথা শোনাচ্ছি না, ভুল ধরিয়ে দিচ্ছি। নুনে পোড়া রান্না করেছে, এতগুলো খাবার নষ্ট হলো। কি হবে এখন এগুলোর? লতিফার কথায় সংগ্রামের কপালে ভাঁজ পড়ল। আবারও কিছু বলার আগেই শ্যামা বলে উঠল, কিন্তু আমি তো নুন একদম পরিমাণ মতো দিয়েছিলাম, বিশ্বাস করুন, সবাই দেখেছে, এমনকি আমি নিজেও চেখে দেখেছি। সালেহা হুঙ্কার দিলেন, চুপ কর অপয়া মেয়ে। সকাল সকাল সবার রুচি নষ্ট করে দিলি তো। কে বলেছিল তোকে রান্নাঘরে ঢুকতে? বাড়িতে থাকতে দিয়েছি, এতে শান্তি হয়নি? সবার শান্তি নষ্ট করছিস এখন। কে খাবে এখন এতগুলো খাবার? শ্যামা দুই দিকে মাথা ঝাঁকিয়ে বোঝানোর উদ্দেশ্যে কিছু বলতে উদ্যত হলো, তবে বলতে পারল না। লতিফ জোরদার বলে উঠলেন, চুপ করো সবাই। একটা ছোট্ট তিলকে তাল করা বন্ধ করো। শ্যামামা, তুমি আর কিচ্ছু বলবে না, হ্যাঁ? রান্না খারাপ হতেই পারে, সব নষ্ট হোক, তাতে কিছু আসে যায় না আমার। পুনরায় রান্না করা হোক, তারপর খাবে সবাই। এখন যাও, এখান থেকে যাও যাও। সালেহা আর লতিফা এক মুহূর্ত অপেক্ষা না করে মুখ ছামটা দিয়ে স্থান ত্যাগ করলেন। ইচ্ছে ছিল শ্যামাকে আরও কথা শোনানোর, কিন্তু পারল না। সেই তখন থেকে ঘরে পায়চারি করছে শ্যামা। অপরাধ বোধ লাগছে ভীষণ। ওর জন্য বাড়ির কেউ সকালের খাবারটুকু খেতে পারল না। সাথে সাথে রান্না বসানো হয়েছে পরে, তবে দেরি হওয়ায় লতিফ জোরদার না খেয়ে গ্রাম টহলে বেরিয়েছেন। এদিকে খাবারে অতিরিক্ত নুন হলো কী করে, এটা নিয়ে সন্দিহান শ্যামা। সে নিজেই সমস্ত খাবার রান্নার পর চেখে দেখেছিল, তখন তো ঠিক ছিল সবটা, তবে পরে এমনটা কেন হলো? আর যাই হোক, শ্যামা এটা নিয়ে কারো বিষয়ে কোনো মন্দ ধারণা পোষণ করতে চায় না, তবে মন মানছে না, নিজের প্রতি অপরাধ বোধ কাজ করছে। এক চিন্তা ঘুরপাক খাচ্ছে মনে, মস্তিষ্কে। শ্যামা দম টেনে নিল বুক ভরে, বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুপুর হওয়ায় জমিদার বাগানের ফুল গাছগুলো নেতিয়ে পড়েছে রোষ্ট রোদের সোনালি আলোয়। ফুল মুড়িয়ে গেছে গাছগুলোর, শুকনো হয়ে ঝরে পড়ছে অনেক পাপড়ি। শ্যামা উপর থেকে সূক্ষ্ম নেত্রে পরখ করলো গাছগুলোকে। এমনিতেই সে কখনো অরুণচণ্ডী ছিল না, নিজ বাড়িতে থাকতেও বাইরে বের হওয়ার ইচ্ছে জাগতো না কখনো। তবে আজ ইচ্ছে জাগলো একটু বাইরে বেরিয়ে রুক্ষ বাগানটায় যাওয়ার। ছুঁয়ে দিতে ইচ্ছে করলো গাছগুলোকে। শ্যামা কিছুটা সময় দাঁড়িয়ে থেকে ভাবল, বাইরে বের হওয়াটা অস্বাভাবিক দেখায়। বাড়ির গিন্নিরা কারণ ব্যতীত বাইরে বের হন না, শ্যামাও বের হয়নি কারণ ব্যতীত। একা তো একেবারেই নয়, যে দুদিন বের হয়েছিল তা সংগ্রামের আশ্রয়। শ্যামা ভাবলেও আরও কিছুক্ষণ। মনের বিরুদ্ধে যেতে ইচ্ছে করছে না আজ, তাই মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে মনকে সায় দিল শ্যামা। সবার চোখ চুরিয়ে নিচে নামল। দুপুর হয়, নিচে কেউ নেই, সদর দরজা লাগানো। শ্যামা নিঃশব্দে পা ফেলে গুটি গুটি পায়ে এগোলো। দরজা খুলে বের হলো বাইরে। বেরোতেই সামনে কজন লোক নজরে আসলো, হয়তো বাড়ির কর্মচারী। কোমরে গামছা পেঁচানো তাদের। গোয়ালঘরের দিকে তারা চলে যেতেই শ্যামা দ্রুত পায়ে এক প্রকার ছুট লাগালো বাগানের দিকে। ফুল গাছগুলোর আড়াল হয়ে লম্বা শ্বাস টানলো স্বস্তিতে। ঠোঁটে উৎসুক হাসি ফুটল ওর। এতক্ষণের ভার হৃদয় হালকা হলো ঠান্ডা মৃদু শীতলতায়। শ্যামা ঘুরে ঘুরে দেখলো পুরো বাগানটা, ছুঁয়ে দিল সবগুলো গাছ। নেতিয়ে থাকা ফুলগুলোর সুবাস টেনে নিল। একটা লম্বা মতো গাছে বেগুনি ডালিয়া ফুটে আছে, ওটার কাছে গিয়ে থামলো শ্যামা। কিছু ভেবে মুচকে হাসি ফুটলো ঠোঁটের কোণে। বিশাল ডালিয়ার নরম লম্বা পাপড়িগুলো মৃদু হাওয়ায় দোল খাচ্ছে খানিক, নড়ছে এদিক ওদিক। চারদিকে তো অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে, তবে ডালিয়া ফুলটায় কয়েকটা প্রজাপতি বসে আছে, উড়ছে না তারা। শ্যামা ফুলটায় হাত ছোঁয়াতে একটা প্রজাপতি উড়ে এসে বসলো শ্যামার আঙুলের ডগায়। আশ্চর্য হয়ে এক চিলতে হাসলো শ্যামা। আঙুলটা সামনে ধরে নাড়ালো, উড়ল না প্রজাপতিটা। এক আঙুল থেকে আরেক আঙুলে ঠাঁই নিল।
শ্যামা ওটাকে চোখের সামনে এনে খুব কাছ থেকে ভালো করে পরখ করলো। কিছু মুহূর্ত পর হাত ফাঁক করে ফু দিয়ে উড়িয়ে দিল প্রজাপতিটা। ডালিয়া ফুলটা থেকে কয়েকটা পাপড়ি ছিঁড়ে হাতে নিল। এমন সময় পেছন থেকে শান্ত কণ্ঠের একটা ডাক ভেসে আসলো। ডালিয়া। শ্যামা তৎক্ষণাৎ জবাব করল। হ্যাঁ। পেছন ফিরল সাথে সাথেই। সংগ্রাম স্বভাবসুলভ পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। শ্যামা থতমত খেলো খানিক, পল্লব ঝাপটালো ঘন ঘন। সংগ্রামে এগিয়ে গিয়ে পেছনে হাত গুটিয়ে একটু ঝুঁকে পড়ল শ্যামার মুখ বরাবর। চিবুক গলায় ঠেকিয়েছে শ্যামা। সংগ্রাম বাঁকা হাসল। শ্যামা হাতের তালুর উপর ফুলের পাপড়িগুলো দেখে শীতল প্রশ্নসূচক কণ্ঠে বলল, আমার ডালিয়া। শ্যামা মুখ ফিরালো বাদিকে। সংগ্রাম আবারও বলল, কি হলো ডালিয়া, কথা বলছো না যে? শ্যামা সোজাসুজি বলল, ডালিয়া নেমে আমায় কেউ ডাকে না। কিন্তু তোমার নাম তো ডালিয়া। আমার ডালিয়া তুমি। শ্যামা চোখে চোখ স্থির করল, তা ছিল্ল স্বরে বলল, জন্মের আগে ডালিয়া ছিলাম, জন্মের পর শ্যামা হয়ে গেছি, সে ডালিয়া ঝরে গেছে। আমার জীবনে আসার পর আবারও ডালিয়া তুমি। অপরূপ লাবণ্য ও প্রাচুর্যে মোহিনীত স্নিগ্ধ সতেজ ডালিয়া তুমি। আমার ডালিয়া, আমার বেগম, আমার অর্ধাঙ্গিনী, আমার শ্যামকন্যা, আমার শ্যামসুন্দরী। প্রেম আমার, আমার ইশক আশেকি, আমার মহাব্বত, আমার প্রভাত জ্যোতি, আমার বন্দুক ডুপুর চণ্ডী, আমার মাধবীলতা, আমার সন্ধ্যা মালতী, আমার জুই, শিউলি, গন্ধরাজ, বেলি, রজনীগন্ধা, বৃক্ষ কমল, হাসনা হেনা সবই তুমি। সবটাই শুধু সংগ্রাম জোয়াদারির। শ্যামা বিমূঢ় নেত্রে তাকিয়ে শুনল সংগ্রামের হিমশীতল শিহরণ তোলা কথাগুলো। তীক্ষ্ণ ধারালো চাহনি সংগ্রামের, যা তীরের ন্যায় বিচ্ছে শ্যামার হৃদয়। শ্যামা আপ্লুত কণ্ঠে প্রশ্ন করল, ডালিয়া না হয় মানলাম, কিন্তু বাকিগুলো অসম্পূর্ণ হলেও ডালিয়ার সাথে নামের দিক দিয়ে তুলনা করাটা সইলাম, বাকিগুলোর সাথে বোধহয় তুলনা করাটা মানায় না। মানায় দেখি তো তুলনা করলাম, তবে তোমার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা বসে না আমার। কারণ আমার কাছে তুলনাহীন তুমি, বাকি সব মূল্যহীন তোমার তুলনায়। ফুল আলাদা, তাই তো প্রত্যেকটা ফুলের পাপড়ি বিন্যাসে তোমাকে খোঁজার চেষ্টা করলাম। আমার প্রত্যেক সকালে স্নিগ্ধ সোপন পাপমুক্ত প্রভাত জ্যোতি তুমি, যাকে দিয়ে আমার মনের বাগানের সকাল শুরু হয়। আমার প্রত্যেক দুপুরের দুপুর চণ্ডী তুমি, যা আমার ক্লান্তির অবসান ঘটায়। আমার প্রত্যেক মধ্যাহ্নের মাধবীলতা তুমি, যা আমার চোখের প্রশান্তি ঘটায়। আমার প্রত্যেক সন্ধ্যার মালতীলতা তুমি, যার শীতলতায় আমার মনের গহীনের ঝংকার ওঠে। আমার প্রত্যেক রাতের গন্ধরাজ তুমি, যার সুগন্ধে ভীষণ প্রেম প্রেম পায় আমার, যে প্রেম আমার প্রত্যেক রাত্রির অবসান ঘটায়। কথাটা শেষ করেই ঠোঁট কামড়ে হাসল সংগ্রাম। শ্যামা লাজুকতায় মাথা নোয়ালো। লাজুকা ভাই রক্তিম বর্ণ ধারণ করেছে শ্যামার শ্যামলা মুখখানা। শ্যামাকে এইভাবে দেখতে ভীষণ ভালো লাগে সংগ্রামের কাছে। চোখে জড়িয়ে আসে আবেশে। এমত অবস্থায় ভীষণ আবেদনময় লাগে শ্যামাকে। সংগ্রাম পলকবিহীন চোখ ভরে দেখল শ্যামার নাজুক চেহারায় নত মুখখানা। আঙুল বাড়িয়ে নাকের টগায় টোকা মারল আলতো। শ্যামারও নুয়ে পড়ল, চিবুক নামালো গলায়। সংগ্রাম নিষাক্ত কণ্ঠে বলল, বেগম ডালিয়া, এতটা লজ্জা পেয়ে অসংযত করবেন না আমায়। আমি কিন্তু যথেষ্ট সংযত আছি। শ্যামা চোখ বন্ধ করে পেছন ফেরল। ওনার দিকে মুখ করে থাকাটাও মারাত্মকভাবে দায়ী হয়ে পড়েছে। চোখ তুলে তাকানো তো দূরের কথা, শ্যামার হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ গতিতে। শ্যামা এবার সামলে নিল নিজেকে। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনি কি করে জানলেন আমার নাম ডালিয়া? এই নামে তো আজ পর্যন্ত কেউ ডাকেনি আমায়। আমার বেগম তুমি, আর আমি জানবো না? ডালিয়া নামে বিয়ে করেছি তোমাকে। বিয়ের খোঁজ পায় আমার ডালিয়া তুমি, আর আমি তোমার সংগ্রাম জোয়ারদার। শ্যামা সংগ্রামের মুখোমুখি ফেরল, লাজুক হেসে শুধরে দিল, হুম, আপনি আমার ছোট জমিদার সাহেব। হেসে ফেলল সংগ্রাম। শ্যামা চেয়ে দেখল, কি সুন্দর হাসি তার। হাসলে কতই না সুন্দর লাগে। এই হাসির কারণ, হাসির মালিক, সব কিছুই শ্যামার ভাবতেই অবাক লাগে। অবিশ্বাস্য লাগে সব কিছু। ওর বিশ্বাসের পাল্লা ভারী করে সংগ্রাম ওর গালে হাত রেখে বলল, আর তুমি আমার সাহেবান। এবারে হেসে ফেলল দুজনেই। দোতলার ঘর থেকে দুই সাহেব সাহেবান এর
উৎফুল্ল চিত্তের হাসিটুকু নজর কাড়ল সুরবালার। কথাগুলো কানে পৌঁছয়নি হয়তো, তবে ওদের নিঃশব্দ হাসির ঝংকার মন অবধি পৌঁছে গেছে, যা বরাবরের মতোই চিনচিনে ব্যথার সৃষ্টি করলো। ক্রমাগত ঝালাই করার জন্য বারবার এই অবাধ্য নজরটাই যথেষ্ট, যা বারবার নিজে থেকেই খুঁজে নেয় বারবার নিজের ব্যথার কারণ। ব্যথা হলেও হাসি তো আছে ব্যথা লুকানোর জন্য, সেটা মিছে হোক তবুও ব্যথা ঢাকার জন্য যথেষ্ট নয় কি? শ্যামা আর সংগ্রাম জোয়ারদারকে একসাথে দেখলে ব্যথা হলেও নয়ন তৃপ্ত হয় সুরবালার। এবারও হলো। সুরবালার তৃপ্ত নয়নে সে কৃত্রিম হাসল, অতঃপর বারান্দা ছাড়ল। পাশের লোহার শিকে খুব খুব জানলা গলিয়ে আরও কয়েক জোড়া কালো মণি যুক্ত ক্ষুব্ধ অতৃপ্ত নয়ন একই সাথে সাক্ষী হলো শ্যামা আর সংগ্রাম জোয়ারদারের এই হাস্যোজ্জ্বল মুহূর্তগুলোর, যা মোটেও সহ্য হলো না সেই অক্ষিদয়ের। ক্ষুব্ধ থেকে ক্ষুব্ধ তর হলেও তাদের অক্ষি যুগল। শ্যামা যে অন্দর থেকে বেরিয়েছে এটা নিয়ে রুষ্ট হলেও সেটা প্রকাশ করেনি সংগ্রাম, কথাও বলেনি এ নিয়ে, বরং শ্যামাকে হাসি মুখে সায় দিয়েছে সে। কয়েকটা ফুল ছিঁড়ে শ্যামার খোপাতেও কুচি দিয়েছে নিজ হাতে। অথচ এই সংগ্রাম ফুল ছিঁড়া মোটেও পছন্দ করে না। ফুল কর্তন করা তার কাছে সবচেয়ে তিক্ত কাজের মধ্যে একটা। এই ফুল ছিঁড়া নিয়ে ছোটবেলায় বালাকে কতই না বকা শুনতে হয়েছে সংগ্রামের কাছে। কানমোলা খেয়েছে অনেক, রুষ্ট কণ্ঠের হাজারো ঝাড়ি খেয়েছে বালা। মেয়েদের বরাবরই পছন্দ ফুল, বালারও তাই। সংগ্রামের নজর এড়িয়ে চুপিসারে বাগানে এসে ফুল তুলে ঘরের কোনায় বসে মালা গাঁথা ছিল বালার বড্ড শখের। যে শখ নির্দ্বিধায় ছাড়তে হয়েছে সংগ্রামের প্রীতিকর খুশির জন্য। সব ছাড়ার পর থেকে বাগানটাতে আর কখনো তেমন পা রাখেনি বালা। বাগানে যাওয়া হয়নি আজ কত বছর, নিজের পছন্দের ফুল ছুঁয়ে দেখা হয়নি, ঘ্রাণ নেওয়া হয়নি বুক ভরে, ফুলের মালা গেঁথে দেয়ালে ঝুলিয়ে রাখা হয়নি। আগে কত শত মালা গেঁথে দেয়াল জুড়ে টানিয়ে রাখতো বালা। মালা টাঙানো সেই দেয়ালটা এখন ফাঁকা। আগের শুকনো ফুলের মালাগুলো দেয়াল থেকে সরানো হয়েছে আজ কত দিন হলো। তারপর থেকে দেয়াল পুরো ফাঁকা। শ্যামাকে দেখিয়ে আজ বালারও ইচ্ছে জাগলো বাগানে যাওয়ার, তবে এখন নয়, সবার আড়ালে। সবাইকে ছাপিয়ে চুপিসারে বাগানে যাবে আগের মতো। সন্ধ্যায় যাওয়াটা ঠিক হবে, সন্ধ্যাতেও ফুল ফোটে অনেক। আজ না হয় আবারও মালা গাঁথবে বালা, তবে উদ্দেশ্য আর উদ্দেশ্যের সারথি আলাদা হবে। আগে শখের পাশাপাশি উদ্দেশ্য ছিল, এখন উদ্দেশ্যহীন হবে। বিকেলের দিকে সংগ্রামের সাথে জিপে করে জমিদার বাড়িতে এসেছে কয়েকজন, তারা মূলত পর্যটক। 20-এর দশকের শেষের দিকে এখনও জমিদারি আছে এটা অপার্থিব, অনেকের ধারণার বাইরে এটা। আশেপাশে 7 গ্রাম মিলে এখনও জমিদারি প্রথাকে অটুট রেখেছেন লতিফ জোয়ারদার। 7 গ্রামের জমিদার তিনি, তাকে সবাই সম্মান ও মর্যাদা করে অনেক। জমিদারি প্রথা আর সংস্কৃতিকে তুলে ধরতে আর পর্যবেক্ষণ করতে প্রত্যেক বছর একের পর এক একাধিক পর্যটক বা ভ্রমণকারী আসেন জমিদার গ্রামে। জমিদারের ঐতিহ্য জানতে এবং গ্রামীণ মানুষের জীবন বৈচিত্র্য পর্যবেক্ষণ করাই তাদের লক্ষ্য। এমনিতেও জমিদারের 7 গ্রাম সৌন্দর্যে ভরপুর, কৃষি এবং ধলা নদীর মৎস্য নির্ভর সবাই। তবে জমিদার গ্রাম বাকি 6 গ্রামের তুলনায় অধিক। যে কোনো পর্যটক বা ভ্রমণকারী আসলে তাদের ঠাঁই হয় জমিদার গ্রামে, জমিদার বাড়িতে। অবশ্য অন্দরে প্রবেশ নিষিদ্ধ সবার। প্রধান ফটকের ভেতরে কলঘরগুলোর ডান দিকে অর্থাৎ বাগানের পাশে একাধিক অতিথিশালা আছে। বাইরের যে কোনো অতিথিদের জন্য সেখানেই থাকার ব্যবস্থা করা হয়। এবার যারা এসেছেন সংগ্রাম তাদের নিজে গ্রামের মোড় থেকে নিয়ে এসেছে জমিদার বাড়িতে। তারাও 4 চাকা গাড়ি নিয়ে এসেছেন সাথে। সেই গাড়ি সহ সংগ্রামের জিপে চেপে এসেছে সবাই, মোটে 7 জনের মতো। একটা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ওরা। বেশ রুচিশীল সম্ভ্রান্ত পরিপাটি তারা। শহরে মানুষ চেহারার আলাদা ছেলে। 3 জন মেয়ে আছে তাদের মধ্যে, বাকি 4 জন ছেলে। ছেলে বলতে তারা বেশ দাম্ভিক পুরুষ। সংগ্রাম মেয়ে ব্যতীত একে একে পর্যবেক্ষণ করেছে সবাইকে, জানতে পেরেছে মেয়ে 3 জনের মধ্যে একজন 4 জন ছেলের মধ্যে একজনের স্ত্রী। তবে তারা পরস্পর সহপাঠীও বটে, তাই আর এতে আলাদা কোনো চিন্তার প্রয়োজন নেই। সংগ্রাম পরিচিত হয়েছে সবার সাথেই। অন্য সব পর্যটকদের মতো তারাও বেশ কদিন থাকবেন গ্রামে। অতিথিশালার আলাদা আলাদা ঘরে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে সংগ্রাম। খাওয়ার ব্যবস্থাও অন্দর থেকে করা হবে। সংগ্রাম সব কিছুর ব্যবস্থা করে দিয়ে বাইরে বেরিয়েছে। সবাই আলাদা আলাদাভাবে গুছিয়ে নিয়েছে নিজেদের। বিকেলের শেষ ভাগে ছেলে মেয়েদের মধ্যে 6 জন বেরিয়েছে নিজেদের ঘর থেকে, আর একজন অনুপস্থিত।
বাইরে বেরিয়ে অন্দরের বিশাল অট্টালিকা ঘাড় উঁচু করে তাকিয়ে দেখে নিল সবাই। ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তবে সবার মনেই আকাঙ্ক্ষা জাগলো ভেতরে পা রাখার। আকাঙ্ক্ষাকে দূরে ঠেলে আপাতত তারা সবাই যাবে নদীর পাড়ের দিকে। সন্ধ্যা গড়াবে একটু পর, গ্রামে আবার তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। আজ আর গ্রামের বাইরে কোথাও যাওয়া হবে না। আজ বিশ্রাম নিয়ে সবাই কাল বেরোবে গ্রাম ঘুরতে। তবে এই বিকেলের সময়টুকু ঘরে বসে না থেকে নদীর পাড়ে গেলে মন্দ হয় না। পাশেই তো নদী, গ্রামের অর্ধেক সৌন্দর্য এটাই বহন করে। শহরে এসব দেখা যায় না, দেখা গেলেও শহুরে আভিজাত্যের ছোঁয়া লেগে আছে সেই নদীতে। গ্রামের মতো সৌন্দর্য নেই। উক্ত 7 জনের মধ্যে যে মেয়ে 3টে আছে তাদের নাম রিক্তা, তহুরা আর জবা। ওদের মধ্যে রিক্তাই বিবাহিত। নিজেদের মাঝে একজনকে না দেখে রিক্তা বলে উঠল। অঙ্কুর কোথায়? ওকে তো দেখছি না। আর রিক্তার কথায় সজাগ হলো সবাই। নিজেদের মধ্যে চাওয়াচাই করলো সবাই। রিক্তার স্বামী আরশ ওর হাত ধরে দুদিকে মাথা নেড়ে বলল, ওর আবার কোথায় থাকবে? আছে হয়তো নিজের কাজ নিয়ে। ওটা ছাড়ো, ওর জীবন আর কি আছে? আরুষের কথা বুঝতে অসুবিধা হলো না কারো। সবাই এগুলো বাগানের দিকে। বাগানের ঠিক একপাশে ফুল গাছগুলোর আড়ালে একটা চেয়ারে বসে আছে অঙ্কুর। বাবরি চুলগুলো ভেজা আর এলোমেলো। সামনে ছবি আঁকার ক্যানভাস, পাশেই ছবি আঁকার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র, রং, তুলি, এজেল বোর্ড, চারকোল, সব কিছুই। এক ধ্যানে ক্যানভাসে হাত চালাচ্ছে অঙ্কুর, আর কোনো দিকে মনোযোগ নেই তার। তুলি পড়ে আছে পাশে, তুলির জায়গায় নিচের হাত ব্যবহার করছে সে। সামনের বাগানের দৃশ্য আঁকায় ব্যস্ত। জমিদার বাড়ির অর্ধেক অংশ দৃশ্যমান ছবিতে, অর্ধেকটা শেষ হয়েছে সবে। ওকে আরও রাখা ছবি দেখে ভ্রু চালো সবাই। ছেলেটা বেশ ভালো আঁকে, ভালো বিশেষণটা কম হয়ে যায়, যাকে বলে একেবারে অমায়িক, অসাধারণ আঁকে। পড়াশোনার থেকে ছবি আঁকাটাতেই ওর অগ্রাধিকার অত্যাধিক। ওর এই গ্রামে আসার কারণ মূলত এই ছবি আঁকাটাই, গ্রামীণ দৃশ্য ধারণ করা নিজের ক্যানভাসে। ওর আঁকা ছবিটা দেখে জবা উৎসুক হয়ে বলে উঠল, আরে বাহ রে অঙ্কুর, এই সাধারণ বাগানটা তো তোর ক্যানভাসে আরো সুন্দর করে ধরা দিচ্ছে। তবে একটা জিনিসের কমতি আছে, ফাঁকা ফাঁকা লাগছে। অঙ্কুর নিচের চলমান হাত থামালো, না তাকেই ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলল, কিসের কমতি? আরে এত সুন্দর ফুলের বাগান অথচ বাগানে কোনো পুষ্পরাণী নেই, এটা বেমানান। আমি বরং সামনে গিয়ে দাঁড়াই, তুই আমার একটা ছবি এঁকে বসিয়ে দে ফুলগুলোর মাঝে, তাহলে পরিপূর্ণতা পাবে। আমিও তো একটা জবা ফুল নাকি? অঙ্কুর কথাটা কানে তুলেও প্রতিক্রিয়া দেখালো না। উপেক্ষা করে আবারও মনোযোগ দিল নিজ কাছে। এটা ওর বরাবরের স্বভাব। জবা অপেক্ষায় আছে বোধহয় কোনো কিছু শোনার জন্য। ওদের মধ্যে পাশ থেকে হৃদন বলে উঠল, ওর ক্যানভাসে কোনো পুষ্পরাণী আশা করাটাই বেমানান। চিনোস না ওকে? ওর চোখ ভুলবশত কোনো মেয়ের দিকে গেলেও ওর আঙ্গুলের রং আজ পর্যন্ত ক্যানভাসে কোনো মেয়ের মও আঁকেনি। আর তুই আশা করিস আজ তো একটা তুই স্থান পাবি ওর ক্যানভাসে? আরও ওদের থামিয়ে অঙ্কুরকে উদ্দেশ্য করে বলল, আমরা নদীর ঘাটে যাচ্ছি, সন্ধ্যা নামতে নামতে ফিরবো। যাবি তুই? অঙ্কুরের গম্ভীর জবাব। তোরা যা, আমি এটা আঁকা শেষ করে আসার চেষ্টা করব। আর কথা বাড়ালো না কেউ। বেরিয়ে পড়ল সবাই। অঙ্কুরের ছবি আঁকা প্রায় শেষ। শুধু একবার নজর বুলিয়ে দেখেছিল বাগানটাকে, আর দ্বিতীয়বার দেখার প্রয়োজন হয়নি। এক দেখায় পুরোটা শেষ করেছে সে। একেবারে শেষ করে দম ছাড়ল। নজর বুলিয়ে দেখলো নিজের হাতে আঁকা দৃশ্যটা। আনমনে এক ছিলতে হাসি ফুটল এতক্ষণের গম্ভীর মুখভাবে। শ্যামলা মুখশ্রীর ক্ষণদারের আড়লে সূক্ষ্ম টোল পড়ল কালে। রঙের বাক্স বন্ধ করলো সে। এখন উদ্দেশ্য ঘরে যাওয়া। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে বিকেলের একেবারে শেষ ভাগে সূর্য অস্ত গেছে কেবল। আকাশে এখনও গেরুয়া রঙের আভা লক্ষণীয়। অন্ধকার নামছে চারদিকে। আলো জ্বালানো হয়েছে পুরো জমিদার বাড়িতে। বাগানের দিকটাতেও আলো আছে। বালা সবার নজর চড়িয়ে গুটি গুটি পা ফেলে বাগানে এসেছে। হাতে একটা বেতের ডালা, কোমর ছাড়ানো চুলগুলো মোটা বিনিতে আবদ্ধ। নুপুরের নিঝিনি শব্দ তুলে বালা ছোট ছোট পা ফেলে এগুলো ফুল গাছগুলোর দিকে। খালি পা, পায়ে জুতো বা চপ্পল নেই। বাগানের সবুজ ঘাসের ওপর বিন্দু বিন্দু শীত পড়েছে। ঠান্ডা শিশিরে পা পড়তেই কেঁপে উঠল বালা। চাদর নেই গায়ে, ওড়নাটা জোরালো ভালো করে। সন্ধ্যা হয় নেতিয়ে পড়া গাছগুলো এখন সতেজতা ফিরে পেয়েছে পুনরায়। ফুলও ফুটেছে অনেক। এক পাশের সারের রক্তিম গাঁদা ফুলগুলো
নজর কাড়ল সুরবালার। সে গিয়ে কয়েকটা ফুল তুলে ডালায় রাখলো। হলুদ কাদা ফুলও তুললো কয়েকটা। এবার এগুলো বড় বড় গাছগুলোর দিকে। অলকানন্দা গাছে একাধিক ফুল ফুটেছে। বালা কয়েকটা তুলে নিল। এগুলো শখের, এগুলো দিয়ে মালা গাঁথার জন্য নয়। একটা হলদে অলকানন্দা কানে গুঁজে নিল বালা। অন্য সব ফুলগুলো দেখতে দেখতে শিশিরের উপর ঝিনঝিন শব্দ তুলে হাঁটলো কিছুক্ষণ। চারদিকে নীরবতা, আকাশ থমকে আছে নিচু জায়গায়। বালা নর্মা অফিসে হাঁটছে খোলা আকাশের নিচে। ফুলের পাপড়িতে হাত ছোঁয়াতে ছোঁয়াতে আবেশে হাসলো। নীরবতা ছাপিয়ে গুনগুন করে গান ধরল বালা। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। গান থামিয়ে আরো ক্ষীণ স্বরে গুনগুন করতে লাগলো বালা। মনটা ফুরফুরে লাগছে এখন। হেঁটে বেড়ানোর মাঝে এদিক ওদিক তাকানোতে নজর আটকালো সামনে। অচেনা কাউকে দেখে থমকালো বালা। বাগানের এক পাশের একটা উঁচু খুঁটিতে হলদে লাইট জ্বলছে। সেই খুঁটির নিচে শটান হয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। মাথার বাবড়ি চুলগুলো দিয়ে কপাল ঢেকে আছে। এক হাতে উঁচু একটা ইসেল বোর্ড, সেটাকে উঁচিয়ে ধরে এদিকেই তাকিয়ে আছে ছেলেটা। বালা শঙ্কিত হয়ে কপাল কুঁচকাল। ছেলেটার নজর তীক্ষ্ণ। পরনে ঢোলা ঢোলা একটা লম্বা হাতাওয়ালা পাতলা গেঞ্জি আর প্যান্ট। বালা কয়েক মুহূর্ত পর তড়িঘড়ি করে চোখ সরালো। হাতের ডালাটা শক্ত করে চেপে ধরে দ্রুত পা চালালো অন্দরের দিকে। একেবারে থামলো ভেতরে গিয়ে। তপ্ত শ্বাস ফেললো। অতঃপর চোখ কুচকে ভাবলো ছেলেটা কী হতে পারে। ভাবনায় কোনো কিছুই ধরা দিল না। এমনকি ছেলেটার মুখশ্রীটাও মনে পড়ল। অথচ কয়েক দণ্ড আগেই দেখলো ছেলেটাকে। এই কয়েক মুহূর্তের মধ্যেই মুখের অবয়ব সম্পূর্ণ ভুলে গেছে বালা। মনে করার চেষ্টা করলো, শুধু মনে পড়লো ছেলেটার এলোমেলো লম্বা মতো বাবড়ি চুলের কথা। অহেতুকার কিছু মনে করার চেষ্টা চালালো না বালা। ধ্যান কাটলো। হাতের ফুলগুলো দেখে একগাল হাসলো। পর মুহূর্তেই উঠে গেল নিচের ঘরে। সকাল সকাল গায়ে একটা সাদা শাল চড়িয়ে অন্দর থেকে সবে বেরিয়েছে সংগ্রাম। ভোরের আলো ফুটেছে। শীত পড়ছে অল্প বিস্তর। কাছে থাকতে বোঝা যাচ্ছে না, দূরে তাকালে অস্পষ্টতা দেখে বোঝা যাচ্ছে এখনও শীত পড়ছে। ঠান্ডা কাল কেটে যাচ্ছে ধীরে ধীরে। কেবল সূর্য উঁকি দিচ্ছে মেঘের ফাঁকে। সংগ্রাম গায়ের শালটা ভালো করে জড়াতে জড়াতে বাগানের দিকে এগোচ্ছে। বাগানের পাশে ওর জিপ রাখা। কোথাও বেরোবে এই মুহূর্তে। আহাদ আসেনি, সবাই সকাল 7:30। ও আসবে 8টার দিকে। তবে সংগ্রামকে কোনো কারণে এখনই বেরোতে হবে, তাই একাই বেরোচ্ছে। বাগান পেরিয়ে জিপের দিকে এগোনোর সময় পেছন থেকে ওকে ডাকলো কেউ। সংগ্রাম, শুনছেন? কারো মুখে নিজের নাম সম্বোধন শুনে কপাল কুঁচকে থমকে দাঁড়ালো সংগ্রাম। তাও আবার কোনো মেয়েলি কণ্ঠে নিজের নাম শুনল। বিরক্ত হয়ে তড়িৎ বেগে পেছন ফিরল। পেছনের মেয়েটাকে দেখে আরও বেশি কপাল কুঁচকে আসলো সংগ্রামের। 3 স্তর ভাঁজ পড়লো কপালে। মেয়েটা একগাল হেসে আবারও বলল, আমাকে মনে নেই? আমি তোহরা। কালো তো বোধহয় ঠিকভাবে দেখেননি, এখন দেখুন। আচ্ছা, এই ভোরে আপনি কোথাও যাচ্ছেন সংগ্রাম? কোথায় যাচ্ছেন? সংগ্রাম বিরক্ত হলো অতিরিক্ত মাত্রায়। হাত মুঠো করে পেছনে হাত গুটালো। চোখ মুখ শক্ত করে নিরেট কণ্ঠে বলল, প্রথম কথা, আমি কাউকে কৈফিয়ত দিই না। আর দ্বিতীয় কথা, এই 7 গ্রামে জমিদার রাজত্বে কারো দুঃসাহস নেই আমার নাম ধরে ডাকার। তোমার সাহস হলো কি করে আমার নাম মুখে আনার? তহুরার হাসি হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। সোজা সাপটা তীক্ষ্ণ অপমান বোধে ভ্যাবাচাকা খেল খানিক। অপ্রস্তুত হাসার চেষ্টা করে অথর ভেজালো জিপে আমতা আমতা করে বলল, তাহলে কি বলে ডাকবো? সংগ্রামের কঠিন জবাব, আমাকে ডাকার কোনো কারণ আছে? কোনো দরকার আছে আমার সাথে? কোনো দরকার তো থাকার কথা নাই, তাহলে রাখলে কেন? তহুরা ফের তুতলিয়ে বলতে চাইল। না মানে, সংগ্রাম বাধা দিয়ে বলল, যদি প্রয়োজন না থাকে তাহলে আমার 30 সীমানায় আসার চেষ্টাও করবে না। আমি অতিথি তুমি। যদি প্রয়োজন হয় তাহলে বাড়িতে অনেকে আছে, তাদের জানাবে, আমাকে নয়। সংগ্রামের সাথে এই প্রথম কথা হলো তহুরার, তাও আবার এমন অপ্রত্যাশিতভাবে। কাল সংগ্রামকে দেখার পর চোখে ধরেছে ওর। সংগ্রামের কঠোর পরশোত্তর সৌন্দর্য যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে সক্ষম। তহুরার ক্ষেত্রেও আলাদা কিছু হলো না। প্রথম দেখাতেই সংগ্রামকে বেশ ভালো লেগেছে। তবে কাল একবারও সংগ্রাম ফিরেও তাকায়নি ওর দিকে। ওর গাম্ভীর্যতা আর উপেক্ষামূলক আচরণ আরও বেশি ভালো লেগেছে তহুরার কাছে। সে একটা সুযোগে ছিল কথা বলার। এখন ঘুম থেকে উঠে ঘর জানলা দিয়ে সংগ্রামকে বাইরে যেতে দেখে এক মুহূর্ত অপেক্ষা না করে কথা বলার লোভ সামলাতে না পেরে বেরিয়ে এসেছে সে।
তবে সংগ্রামের এমন গম্ভীর আচরণ কল্পনাও করতে পারেনি ও। সেই সংগ্রামের দিকে তাকিয়ে ফের হাসার চেষ্টা করলো। কণ্ঠ খাদে নামিয়ে হালকা নিচু কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু বাইরে যাচ্ছেন আপনি, আমাকে নিয়ে যাবেন? আপনাদের গ্রাম আপনার সাথে ঘুরে দেখলে মন্দ হয় না। এখনও তো সবাই ঘুমিয়ে, নিয়ে চলুন না আমায়। এই সুযোগে আপনার সাথে সময় কাটানোও হবে। কিছুটা উৎসুক হয়ে কথাগুলো বলল তহুরা। এহেন কথায় সংগ্রাম চল শক্ত করে তাতে দাঁত পেশল। চোখ তুলে তাকালো তো তলায় নিজের ঘরের বারান্দার দিকে। শ্যামা নিরীহ চোখে এদিকেই তাকিয়ে আছে। সংগ্রাম বেরোনোর সাথে সাথেও বারান্দায় দাঁড়িয়েছে ওপর থেকে সংগ্রামকে দেখার জন্য। তবে যা দেখলো তা বোধহয় সহ্য হলো না। ওপর থেকে দেখতে পেল মেয়েটা সুন্দর। সংগ্রামকে নিয়ে এত কথা বলছে মেয়েটার সাথে, আর কেনই বা বলছে? অজানা ভয় আর আশঙ্কারা ঘিরে ধরল শ্যামাকে। থমথমে অসহায় হলো মলিন মুখখানা। সংগ্রাম তাকিয়ে থেকে মনে মনে নিঃশব্দে হাসল। অথবা চোখ ফিরিয়ে আবারও দৃষ্টি নিরেট করল। হরস্ব কণ্ঠে এক প্রকার থমকে বলল, কেন? আমার সাথে কেন? সময় কাটানোর জন্য কি বন্ধুরা কম পড়েছে? ফের থতমতো খেলো মেয়েটা। মুখে বলতে পারল না কিছু। সংগ্রাম ভারী গলায় বলল, অতিথি আছো, অতিথির মতোই থাকো। আমার কাছে আসার চেষ্টা করো না। অপমানিত হতে এসো না। এরপর যদি আমার সামনে আসো তাহলে এভাবে রসিয়ে কথা বলবে না, বুঝেছ? নিজের সীমানায় থাকো। বলেই হনহনিয়ে পা বাড়ালো জিপের দিকে। মুহূর্তেই জিপ স্টার্ট দিয়ে বেরিয়ে গেল লোহার গেট পেরিয়ে। তহুরার কাছে আরও বেশি দাম্ভিক লাগলো সংগ্রামকে, অহংকারীও লাগলো। জমিদার মানুষ, অহংকার অহমিকা থাকাটা দোষের নয়, এটা আরও বেশি মুগ্ধ করলো তহুরাকে। ঠোঁট চেপে ফিক করে হাসলো সে। সকালে রান্না খাওয়া দাওয়া সব শেষে উঠান ঝাড়ু দিচ্ছিলেন অলকানন্দা। বাড়ির বাইরে জিপের আওয়াজ কানে আসতেই থামলেন তিনি। কান খাড়া করে সন্দেহ কাটানোর চেষ্টা করলেন। হাতের ঝাড়ু পাশে রেখে দু কদম এগোলেন খিড়কির দিকে। আমার ঘরের বারান্দায় হালকা রোদের আলোয় চেয়ারে বসে আছে রূপা। পা দুটো উঁচু একটা বেতের মোড়ায় রাখা। ফুলে গেছে পা দুটো, অথচ চেহারা রুগ্ন শুকনো। ফিকে হয়ে গেছে মেয়েটার সুন্দর ভরাট চেহারাখানা। বাইরের জিপের আওয়াজ রূপার কানেও পৌঁছেছে। সেও চকিতে তাকালো আম্মার হাঁটার পথের দিকে। ময়নাও বেরিয়েছে ঘর থেকে। তাদের সবার আন্দাজ একই, কে আসতে পারে ধারণা করতে অসুবিধা হলো না কারোই। অলকার এগোনোর মাঝেই সংগ্রাম বাড়ির ভেতরে ঢুকল। অলকাকে দেখে এক চিলতে হেসে সালাম প্রদান করলো। অলকা উত্তর করলেন প্রফুল্ল হেসে। এই কদিনের মাথায় আবারও সংগ্রামের আসার কারণ বুঝতে না পেরে ভরকালেন খানিক। অতঃপর বললেন, আরে বাবা তুমি আও, ভিতরে আও। একাই বাপ, শ্যামা আহে নাই? সংগ্রাম পেছনে হাত গুটিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে জবাব দিল, একা আসেনি আম্মা, তবে শ্যামাকেও আজ সাথে নিয়ে আসেনি। অলকা অপ্রস্তুত অবস্থায় পড়লেন। আবারও শুধালেন, কারে নিয়ে আইসো বাবা? হ্যারে বাইরে দাঁড় করাইয়া রাখছো কেন? ভিতরে নিয়ে আহো। সংগ্রাম ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। অলকাও দৃষ্টি বরাবর তাকালেন সেদিকে। সবার দৃষ্টির সামনে ধীর পায়ে হাজির হলো জাভেদ। অলকা বৃহৎ নয়নে তাকিয়ে কপাল কোটালেন। শুরু করলেন চাহনি। দূরে বারান্দায় বসার উপর নজর ও বৃহৎ নয়নে পরিণত হলো। অবিশ্বাস্য নয়নে জাভেদের দিকে তাকালো মেয়েটা। এমনিতেই শরীরে শক্তি নেই, এখন আবার এক মুহূর্তে যেন পুরো শরীর কেঁপে ওঠে, জমাট বেঁধে গেল। অলকা একবার পেছন ফিরে মেয়ের গতি পর্যবেক্ষণ করে নিলেন। তারপর সংগ্রামের দিকে তাকালেন, অতঃপর জাভেদের দিকে। শুকনো কণ্ঠে জোরপূর্বক বললেন, ভালো আছো বাবা? জাভেদ উত্তর করল, ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আর রূপা? রূপারে যেমন রাখছো তেমন আছে, দেখতে আইসো রে। অলকার কণ্ঠে খানিক বিতৃষ্ণা, চোখ শক্ত করে কুঁচকে রাখা। রূপার স্থির দৃষ্টি এখন ওই দিকে। জাভেদ ওর দিকে তাকালো এবার। দূর থেকে একে অপরের দৃষ্টির মিলন ঘটল। রূপার কাতর চাহনি, তবে জাভেদের চাহনি দুর্বোধ্য। দূর থেকে বুঝতে পারল না রূপা। জাভেদ ওর দিকে তাকিয়েই বলল, আমার দায়িত্ব পালন করতে আইছি আমি। বলেই এগুলো রূপার দিকে। অলকা সংগ্রামের দিকে তাকালে সংগ্রাম চোখের ইশারায় সান্ত্বনা জোগালো। অতঃপর দুজনে এগোলো পিছু পিছু। জাভেদ সোজা উঠল বারান্দায়। কিছু বলার মতো শব্দ আসছে না গলা দিয়ে। সে শুধু নিশ্চল চোখে তাকিয়ে আছে রূপার দিকে। রূপাও ঘাড় উঁচিয়ে তাকিয়ে আছে।
আজ কতদিন পর দেখলো নিজের স্বামীকে। সংগ্রাম দুজনকে দেখে গলা ঘাকারি দিল, শান্ত কণ্ঠে ডাকল। রূপা, তৎক্ষণাৎ চাইল রূপা, ধ্যান ছুটল ওর। সংগ্রাম মৃদু হেসে বলল, আপনি আমার বয়সে অনেক ছোট হবেন। আমার বেগমের দিক থেকে সম্পর্কের হিসাব বাদ দিলাম না হয়। আপনি আমার ছোট বোনের মতন, তাই নাম ধরে ডাকছি। বড় ভাই হিসেবে এটা মেনে নিন। রূপা মাথা ঝাঁকালো, বিচলিত কণ্ঠে বলল। এমনি কোয়েন না ছোট জমিদার। তৎক্ষণাৎ ভুল ধরল সংগ্রাম। হুম, ছোট জমিদার নয় ভাই। বড় ভাই হিসেবে ছোট বোনের প্রতি অনেক দায়িত্ব আমার। কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনুন। রূপা কিছু বলল না, চেয়ে আছে নেগুড়ো চোখে। সংগ্রাম ফের বলল, আজ আপনার স্বামী এসেছে। জানি অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আপনাদের মাঝে, অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনাদের। তবুও শেষ অবধি কিন্তু উনি আপনার স্বামী। যত যাই হোক, আপনি ওনার দায়িত্ব। উনি ওনার দায়িত্ব পালনের জন্যই এসেছেন। যা হওয়ার হয়েছে, এখন সবটা মেটানোর পালা। কে আপনাকে নিয়ে কি ভাবছে না ভাবছে সেটা আপনার দেখার বিষয় নাই। আপনার স্বামীর কাছে আপনি কি, সে আপনাকে নিয়ে কি ভাবছে সেটাই প্রধান। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। নিজেদের মধ্যেকার ভুল ধারণা মিটিয়ে সবটা শুধরে নিন। রূপা চোখ নামালো, ছলো ছলো করে উঠল চোখ দুটো। সংগ্রাম এবার তাকালো জাভেদের দিকে। জাভেদ অলকার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, আম্মা, আমি রূপার লগে আলাদা কইরা কথা কইতে চাই। অলকার অনুমতি দেওয়া না দেওয়াতে কোনো কিছু চাই আসে না, দ্বিমত করারও কোনো সাধ্য নেই তার। তিনি বারান্দায় উঠে রূপার পাশে দাঁড়ালেন। রূপা একলা অচল, শরীরে দুর্বলতায় হাঁটতে পারে না। অলকা নিচের শরীরে ভর করিয়ে রূপাকে ঘর থেকে বাইরে বের করিয়েছেন, তাও আবার অনেক কষ্টে। এখন ঘরে নিতে হলে আবারও একইভাবে ঘরে নিয়ে যেতে হবে ওকে। অলকা রূপার কাঁধে হাত রাখলেন। রূপা পিট পিট করে তাকালো আম্মার দিকে। অলকা চোখ বুঝে ইশারা করলেন। রূপাকে ধরে দাঁড় করানোর আগে সংগ্রাম বলে উঠল, আপনি ছেড়ে দিন আম্মা, ওর স্বামী এসেছে, এখন ওর দায়িত্ব ওকে নিতে হবে। কি হলো আমার বোন জামাই, দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, আমার বোনের শরীরের ভার বহনের ক্ষমতা নেই তোমার? তোমার দায়িত্বের তুলনায় ওর শরীরের ভার কমই আছে। আশা করি সমস্যা হবে না। বলেই ভ্রু উঁচু করল সংগ্রাম। আফতাব চোখ নামিয়ে মৃদু হাসল। এক মুহূর্ত অপেক্ষা না করে আকস্মিক কোলে তুলে নিল রূপাকে। আকস্মাৎ কাণ্ডে ভরকে গিয়ে নিজেকে সামলে নিয়ে জাভেদের গলা জড়িয়ে ধরল রূপা। অলকা চোখ সরালেন থতমত খেয়ে, মুচকে হাসলেন। অতঃপর সংগ্রামও নরম হাসল। দরজায় দাঁড়িয়ে থাকা ময়নাও মুখ চেপে ফিক করে হাসল। অতঃপর দরজা থেকে সরে দাঁড়ালো। জাভেদ রূপাকে কোলে নিতেই অনুমান করলো আসলেই রূপা অনেক শুকিয়েছে। আগের তুলনায় অনেক হালকা লাগছে ওর শরীরটা, যার ফলে অতি আলগোছে কোলে তুলতে সমস্যা হলো না। জাভেদ ঘরে গিয়ে নামালো রূপাকে, খাটে বসালো ওকে। নিচে হাঁটু মুড়ে বসলো রূপার পায়ের কাছে। ওর পা দুটো ধরে খাটে তুলে দিতে গেলে বাদ সাধল রূপা। কমলতা খুঁয়ে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, শুইবেন না আমারে। জাভেদ তাকালো সহসা। রূপার মুখ ফিরিয়ে রাখা দেখে তপ্ত শ্বাস ফেলল। কণ্ঠনালীতে শ্বাস আটকে আসছে অপরাধ বোধে। নিজের দায়িত্বহীনতার জন্য নিজেই নিজের কাছে আজ তিরস্কারের পাত্র সে। রূপার কাছে এমন অস্বস্তিকর ব্যবহার আশা করাটাই স্বাভাবিক। জাভেদ কণ্ঠ নুইয়ে বলল, তিক্ত লাগতেছে আমার ছোঁয়া। রূপা উত্তর করল না, কথা ঘুরিয়ে বলল, কেন আইছেন এখানে? তোমারে নিতে আইছি, দেখতে আইছি আমার বউরে। বউ আমি আপনার? তা হঠাৎ দেখার ইচ্ছে জাগলো যে, শেষবার দেখতে আইছেন? রূপা কাঠ কাঠ কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে গলা কাঁপছে জাভেদের। ওর চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। ওর অসহায় মুখ পানে তাকাতেই রূপা নরম হয়ে আসলো। এবার কাপা গলায় বলল, যদি মইরা যাইতাম তাইলে হয়তো আর দেখতে পাইতেন না আমারে। এখনো মরি নাই, দেখালন। চোখ ভইরা শেষবার দেখা চইলা যান, এরপর আপনার লগে আর দেখা নাও হইতে পারে। না, আমি যাইতে পারমু না, আর না আপনারে আইতে দিব। জাভেদ উঠে বসলো রূপার পাশে। সে পুরুষ বটে, তবে প্রেমিক পুরুষ নয়। প্রেমিক পুরুষরা কেমন হয় জানা নেই ওর। ওরা কী করে নিজেদের মনের ভাব প্রকাশ করে এটাও জানা নেই।
ও শুধু রূপার স্বামী এটাই জানে। রূপাকে কখনো নিজের ভালোবাসার কথা মন খুলে জানাতে পারেনি জাভেদ। তবে আর 5 জন সাধারণ স্বামীর তুলনায় রূপাকে সে অনেক বেশি ভালোবাসতো। এখনও বাসে। এখন কদিনের বিরহে ভালোবাসা বেড়েছে বই কমেনি। অপ্রকাশিত ভালোবাসা ওর। জাভেদ রূপাকে নিচের দিকে ফিরিয়ে ওর হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল, অতঃপর অপরাধের ন্যায় ভুলল। আমারে ক্ষমা কইরা দাও রূপা, আমি অনেক বড় ভুল করছি। বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সন্তান মরছে মরুক, ওদের লাগবে না আমার, আমার তো তোমাকে লাগবে। তুমি হইলে সব হইব আমার। এতদিন এই মনোভাব কই ছিল আপনার? বাচ্চা মরার দায়ে আপনিও দোষী ভাবলেন আমারে, সাইরা চইলা গেলেন। আচ্ছা, আমারে কি একটা বারও দেখতে ইচ্ছে করলো না আপনার? আমি মরলাম কি বাঁচলাম জানতে মনে চাইলো না? অসুস্থ আমিটারে ফেলায় রাখতে কষ্ট হইল না? আমি মরলে আপনি খুশি হইতেন বুঝি? তৎক্ষণাৎ রূপার মুখ চেপে ধরল জাভেদ, বিচলিত কণ্ঠে বলল, একদম না, আমি কোনোদিন সন্তান মরার দায় দেই নাই তোমারে। আর না তোমারে ছাড়ছি, সাইরা গেলেও এইখানে আইতাম না। রূপার ফের শক্ত জবাব। ছোট জমিদার জোর কইরা নিয়ে আইছে আপনারে, তাই না? না হইলে তো আপনার আউনের কথা না, আপনার বাড়ির মানুষ সাইতেও দিত না। নিজের মনের বিরুদ্ধে গিয়া জোরপূর্বক কেন আইছেন এইখানে? নিজের দায়িত্ব পালনের লাইগা আইছি। এই কঠিন সময়ে তোমার একলা সারি কেমনি? রূপার তাচ্ছিল্য কণ্ঠ। যখন আপনার প্রয়োজন ছিল তখন কাছে পায় নাই আপনারে, পাশে পায় নাই, সঙ্গ পায় নাই আপনার। আপনার দায়িত্ব পালন করেন নাই তখন? কই ছিল আপনার দায়িত্ববোধ? এটাই তো আফসোস, সৎ সাহস ছিল না আমার। এই সৎ সাহস জোগাইতে জোগাইতে অনেকটা সময় পার কইরা ফেলাইলাম। দেখো, ভুল করছি আমি রূপা। আইজ যখন সংগ্রাম জোয়ারদার সাহস বাড়াইলো আমার, তখন আর আমি থাকতে পারি নাই, সুইটা আইছি। বিশ্বাস করো, আমারে ক্ষমা কইরা দাও তুমি। আমি আর কোনোদিন কাপুরুষের পরিচয় দিব না তোমার কাছে। তোমার জন্য সুপুরুষ আমি, তোমার ঢাল হয়ে দাঁড়ামো আইজ থাইকা। আর কেউ তোমার কিচ্ছু কইতে পারবো না। রূপা নিজেকে সামলাতে পারল না, চাপা আর্তনাদে কুমড়ে কেঁদে উঠল, আছড়ে পড়ল স্বামীর বুকে। ক্রন্দনরত কণ্ঠে কেঁপে কেঁপে বলল, সন্তান তো আমার মরছে, আমার বুক খালি হইছে। 8টা মাস পেটে ধরছে আমি ওদের, ওদের ভার সইছি 8টা মাস। প্রসবের তীব্র যন্ত্রণাও সইছি, আবার ওদের হারানোর কষ্টটাও সইছি। এইগুলো কি কম আসিল? আপনি আর আপনার পরিবার কেন এমনটা করলেন আমার লগে? আমার তো সুখী একটা সংসার আসিল, সেইটাও ভাইঙ্গা দিলেন আপনারা। আমারে গুঁড়া কইরা দিলেন সব দিক থেকে। জাভেদ এক হাত রূপার পিঠে রাখলো, অন্য হাত মাথায় চুলের ফাঁসে শক্ত করে জড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ভাঙ্গে নাই তোমার সংসার, আমি আছি তোমার হইয়া। আর তোমার সংসারও তোমারই আছে। আর কে কি কইলো না কইলো আমি কিচ্ছু শুনুম না। তুমি আমার বউ, আর আমি আমার বউরে ফিরাইয়া লইয়া যামু, সংসার কর্ম। এটা যদি কেউ না মানে তাইলে কিচ্ছু যায় আসে না আমার। কাউরে লাগবো না আমার, শুধু তুমি হইলেই চলবো। খালি সুস্থ হইয়া যাও একবার, আমি ফিরাইয়া লইয়া যামু তোমারে। আবার সুন্দর একটা সংসার পাতমু আমরা এবার নতুন কইরা। একেবারে দুপুরের পর পর বাড়ি ফিরেছে সংগ্রাম। রূপার বিষয়টা সবসময় ওর মাথাতে ছিল। রূপা মেয়েটা ভালো, সংগ্রাম চায়নি ওর সুন্দর সংসারটা নষ্ট হোক। তাই তো সকাল সকাল বেরিয়েছিল জাভেদের সাথে দেখা করতে। জাভেদ লোকটা সাদাসিধে, রূপার কাছে ফেরার জন্য ওর একটা সহায়কের প্রয়োজন ছিল। যে সহায়কের দায়িত্বটা সংগ্রাম পালন করেছে যথাযথ। এদিকে সকাল 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল 7 শিক্ষার্থী। ওদের পুরো জমিদার গ্রাম ঘুরিয়ে দেখানোর দায়িত্ব পড়েছে আহাদের কাঁধে। আহাদ দায়িত্ব পালন করেছে নিজের। দুপুরের দিকে খাবারের জন্য ওরাও বাড়ি ফিরেছে। খাবার খেয়ে একটু বিশ্রামের জন্য মিষ্টি রোদের আলোতেই সবাই বসে আছে বাগানের পাশে। সংগ্রাম অন্দরে ঢোকার আগে একবার এগুলো তাদের দিকে। সংগ্রামকে দেখে দাঁড়িয়ে গেল সবাই। সংগ্রাম স্বাভাবিক হেসে সবার উদ্দেশ্যে বলল, গ্রাম ঘুরে দেখেছো তো ঠিক মতো? কেমন লাগলো আমাদের গ্রাম? হরস জবাব দিল, সবে তো এক বেলাতে অর্ধেক গ্রাম ঘুরলাম, এখনো অর্ধেক গ্রাম বাকি, একটু পর বেরোবো আবার। আপনাদের গ্রাম কিন্তু অনেক বড়, আর যতদূর দেখলাম অনেক সুন্দরও বটে। অনেক গ্রাম পরিদর্শন করেছি আগে, এত সুন্দর লাগেনি কোনো গ্রাম। একেবারে কাব্যিক সৌন্দর্য ভরপুর আপনাদের জমিদার গ্রাম। এটা তো শুধু জমিদার গ্রামের সৌন্দর্য, আরও থাকো, দেখো পুরো জমিদার রাজ্য। আশা করি খারাপ লাগবে না।
কথাটা শেষ করতেই সংগ্রামের নজর পড়ল বসে থাকা একজনের দিকে। সবাই দাঁড়িয়েছে সংগ্রামকে দেখে, এমনকি সংগ্রাম নিজেও দাঁড়িয়ে, অথচ সামনের ছেলেটা বসে, তা আবার পায়ে পা তুলে। ওর এমন অবিনয়ী ভাব দেখে কপাল কুঁচকালো সংগ্রাম। বিরক্ত হতে চেয়েও হতে পারল না, বরং নিরেট কণ্ঠেই শুধালো। তোমার নাম কি? প্রশ্নটা যে নিচের দিকে এসেছে এটা বুঝতে পেরে উঠে দাঁড়ালো অঙ্কুর। স্বাভাবিকভাবে জবাব দিল। অঙ্কুর জমাদার। সংগ্রাম হৃদয়ের মাঝে কয়েক স্তর ভাঁজ ফেলে আচমকা বলে বসল। জমাদার আর জমিদারের মধ্যে বোধহয় পার্থক্য নেই, কি বলো? থাকলেও জানা নেই আমার। তোমার জানা থাকলে ভালো হতো, পরবর্তীতে জেনে নিও পার্থক্যটা। সংগ্রামের কথাটার তীক্ষ্ণ খোঁচা দেওয়া অর্থবোধগম্য হলো সবারই। অঙ্কুরের এমন গম্ভীর আচরণ পছন্দ হয়নি ওর, এটা বুঝতে বাকি নেই কারোই। কিন্তু কি আর করার, অঙ্কুর তো বরাবরই এমন। অন্যরা যে পথে হাঁটে সে পথ পছন্দ নয় তার। সে কাউকে অনুসরণ করে না, নিজের মতো সে। তবে ও যে অবিনয়ী এটাও নয়, অভিনয়ী তবে বিনয় প্রকাশ করে গম্ভীর্যতার সহিত। সংগ্রাম সবাইকে দেখলো, আবারও স্বাভাবিক কণ্ঠে বলল। খেয়েছো তোমরা? একই সাথে হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করলো সবাই। সংগ্রাম আর কথা বাড়ালো না, পা বাড়ালো অন্দরের দিকে। দু পা এগোতে এসে মেইলি কণ্ঠ। আপনি খেয়েছেন ছোট জমিদার সাহেব? সাথে সাথে থেমে গেল সংগ্রাম, কপাল গুটিয়ে পেছন ফিরল। অনেক সাহস জুগিয়ে উৎসুক হয়ে প্রশ্নটা করেছে তহুরা। সংগ্রাম চল শক্ত করে নেড়েঠ দৃষ্টিতে তাকালো, শক্ত কণ্ঠে বলল। কি বলে ডাকলে আমায়? তহুরার ফিরে উৎসুক স্বভাব। ওই সকালে তো আপনি আপনার নাম ধরে ডাকতে বারণ করেছিলেন, আর সবাই তো আপনাকে ছোট জমিদার বলেই ডাকে, কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে সাহেব সম্বোধনটা বেশ মানানসই, তাই আমি একটু বাড়িয়ে ছোট জমিদার সাহেব বলে ডাকলাম। অধিক শক্ত হলো সংগ্রামের চল, ধমকে উঠল ও। চুপ করো মেয়ে, তোমাকে না বলেছি আমার সামনে এভাবে রসে রসে কথা বলবে না? কানে যায়নি? আর আমাকে ছোট জমিদার সাহেব বলে ডাকার সাহস কোথায় পেলে তুমি? হ্যাঁ, অন্যদের থেকে আলাদা নও তুমি, ওকে? আমাকে ডাকলে ছোট জমিদার বলেই ডাকবে, সাহেব বলার অধিকার তোমার নেই। এই অধিকার শুধু আমার সাহেবানের আছে, বুঝেছ? চমকালো উপস্থিত সবাই। তহুরা চুপসে গেছে মুহূর্তেই। সংগ্রাম কথা শেষ করেই গটগট পা ফেলে স্থান ত্যাগ করেছে। ওর যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে সবাই তাকালো তহুরার দিকে। তহুরা মেন মেন করে বলল। কি এমন বললাম আমি? এভাবে প্রতিক্রিয়া দেখানোর কি আছে? জবা দীর্ঘশ্বাস ফেলে বলল। বুঝিস না, জমিদারের ছেলে, এইটুকু ভাবসাব আর আত্মগরিমা ভঙ্গিমা তো থাকবেই। কেমন চ্যাটাং চ্যাটাং কথা দেখেছিস? আর রেক্তা বিরক্ত হলো। কোথায় চ্যাটাং চ্যাটাং কথা দেখলি? উনি যা করেছেন বেশ করেছেন, তাহলে ওর বা কি দরকার ছিল এইভাবে গায়ে পড়ে কথা বলার? সকালেও তো দেখেছি আমি। তহুরা রিক্তার কথায় বিভ্রান্ত হলেও সংগ্রামের এত গায়ে লাগা রাগান্বিত স্বরের কথা ওর মধ্যে প্রভাব ফেলতে পারল না, বরং ও উপভোগ্য চোখে তাকিয়ে রইল সংগ্রামের যাওয়ার পানে। অন্দরে প্রবেশ করে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে উঠল সংগ্রাম। চোখ মুখ শক্ত করে কুঁচকে রেখেছে। অত্যাধিক বিরক্ত সে, রাগ লাগছে ভীষণ। গায়ের চাদর খুলতে খুলতে ঘরে ঢুকলো সংগ্রাম। ঘরে ঢুকেই মুখোমুখি হলো শ্যামান। অমনি শিথিল হলো পুরো মুখশ্রী। কপালের বিরক্তি ভাঁজ ওধাও হয়ে গেল মুহূর্তেই। ওর সামনাসামনি ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে আছে শ্যামা। লম্বা হাঁটু সমান চুলগুলো খুলে রাখা, আলতো ভেজা সেগুলো। সংগ্রাম আলতো হাসল, হাতের চাদরটা একপাশে রাখল, শান্ত স্বরে বলল। কি হলো বেগম, আমার অপেক্ষা ছিলে? শ্যামা যেন হাসার চেষ্টা করলো, কণ্ঠ খাদে নামিয়ে দায়িত্ববোধ দেখিয়ে বলল। কাপড় বের করে রেখেছি আপনার, আপনি গিয়ে গোসল সেরে নিন, ক্লান্ত লাগছে আপনাকে। সংগ্রাম আর কথা বাড়ালো না, সোজা এগুলো গোসলখানার দিকে। গোসল সেরে বেরিয়ে এসেছে কয়েক মুহূর্ত পর। শ্যামাকে ঘর পায়নি, বাইরে এসে জমিদার বাড়ির সবার দুপুরের খাবার খাওয়া শেষ। সংগ্রাম বাকি, সে ছিল না বিধায় সবাই ওকে ছাড়াই খেয়েছে। তবে শ্যামা খায়নি, সে নিজ থেকে খাবার বেড়ে নিয়ে এসেছে সংগ্রামের জন্য। ঘরে এসে দেখে সংগ্রাম আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবের হাতা গোছাচ্ছে কোনোই পর্যন্ত। শ্যামা ধীর পায়ে দাঁড়ালো ওর পেছনে। সংগ্রাম হাতা গুটিয়ে আয়নায় তাকালো। প্রতিবিম্বে নিজের পেছনে শ্যামাকে দেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। শ্যামাও তাকিয়ে আছে নরম দৃষ্টিতে। সংগ্রাম নিঃশব্দে হাসল, ওভাবে তাকিয়েই বলল। কি দেখছেন সাহেবা? আপনাকে। আপনি অনেক সুন্দর ছোট জমিদার সাহেব, একদম অমায়িক সুন্দর, চোখে লাগে আপনার সৌন্দর্য। সংগ্রাম পেছন ফিরল,
এগোতে এগোতে বলল, আমার বেগমও তো কম সুন্দর নয়। তার নিষ্পাপ শ্যামলতা, পূর্ণ মাধুর্যময়ী সৌন্দর্য আমারও চোখে লাগে। আমার সৌন্দর্য শুধু আপনার চোখে লাগে, আর আপনার সৌন্দর্য পুরো নারী জাতিকে আকৃষ্ট করে। সব নারীর চোখ আকৃষ্ট করতে পারে। তাতে কিচ্ছু যায় আসলে আমার। এই আমিরা শুধু তোমার চোখে আকৃষ্ট করতে পারলেই সন্তুষ্ট, আর কারোর বাঁকা দৃষ্টির প্রয়োজন নেই আমার। আমার চোখে শুধু আকৃষ্ট নয়, জিতে নিয়েছেন আপনি। শ্যামার এই অসাধারণ কথাটা মন ছুঁয়ে দিল সংগ্রামের। শীতলতা ছড়িয়ে পড়ল হৃদয়ে। সংগ্রাম হাসল, চোখ দুটোতে ঝিলিক বয়ে গেল মনে হলো। শ্যামার অদ্ভুতভাবে চেয়ে থাকার মাঝেই সংগ্রাম হিমশীতল কণ্ঠে বলল, তাহলে তো এই আমিটাই ধন্য, আমার সৌন্দর্যে আমার বেগমের দৃষ্টি জিতে নেওয়ার জন্য। শ্যামা লাজুক ভঙ্গিতে হাসল। শ্যামার এই হাসিটা ভীষণ প্রিয় সংগ্রামের কাছে। এই হাসিটার গুরুত্ব ওর কাছে অতুলনীয়। সংগ্রাম খাওয়ার জন্য বিছানার এক পাশে বসলো। শ্যামা সামনে বসে চোখে চোখ রেখে বলল, আমি খাইয়ে দিই আপনাকে। সংগ্রাম না করলো না, মাথা ঝাঁকিয়ে ইশারা করলো। শ্যামার আচরণ কেমন অদ্ভুত লাগছে আজ। শ্যামা সচরাচর এমন করে কথা বলে না, একেবারে বলে না বললেই চলে। সংগ্রাম এক লোকমা খাওয়ার মাঝেই শুধালো, তুমি খেয়েছ? শ্যামা নাবোধক মাথা ঝাঁকালো শুধু, কথা বললো না, চোখ তুলেও তাকালো না। ভাতের প্লেটে হাত চালাতে লাগলো। সংগ্রাম ভালো করে লক্ষ্য করলো ওর চোখের কোণে পানি চিকচিক করছে। সংগ্রাম তৎক্ষণাৎ ওর মুখখানি উঁচু করে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে বেগম, কাঁদছো কেন তুমি? শ্যামা মুখ ফিরিয়ে নিল, বাম হাতের উল্টো পিঠে মুছে নিল ভেজা চোখ দুটো। অতঃপর চোখ নামিয়ে ভেজা কণ্ঠে বলল, খই কাচ্ছি, কিছু হয়নি আমার। সংগ্রাম মানল না, শ্যামাকে ফেরালো নিজের দিকে। এবারে শক্ত কণ্ঠে বলল, তোমার চোখের পানি আমার চোখ থেকে লুকাবে? তোমাকে বলেছি না, সংগ্রাম জোয়ারদার তার বেগমের চোখের পানি সহ্য করতে পারে না। কি হয়েছে বলো, কেন কাঁদছো তুমি? কে কি বলেছে সেটা বলো আমাকে। শ্যামা তাকালো, নির্লিপ্ততার স্বরে বলল, কেউ কিছু বলেনি। তাহলে চোখে পানি কেন? আমি কিছু করেছি? আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো তুমি? শ্যামা মাথা নাড়ালো, বলল, হুম, আপনি আমার কষ্টের কারণ কখনো হবেন না ছোট জমিদার সাহেব। আপনি তো আমার ভয়ের কারণ। ভয়? তখন নিচে ওই মেয়েটার সাথে কি এমন কথা বলছিলেন আপনি? সকলেও তো কথা বলছিলেন। কে ও? কেন কথা বলছেন ওর সাথে? ও বেশি সুন্দর, তাই না? সংগ্রামের ললাটে কয়েক স্তর ভাঁজ পড়ল। চেয়ে থেকে হেসে ফেলল খানিক বাদ, হাসি থামিয়ে বলল, ও, তাহলে হিংসে হচ্ছে আমার বেগমের। চিন্তা করো না ডালিয়া, সে সাধারণ আর তুমি অসাধারণ। সংগ্রাম জোয়াদারের অসাধারণের প্রতি প্রলোভনটা একটু বেশি। অসাধারণ জিনিস অসাধারণভাবে আকৃষ্ট করে তাকে, তাই চিন্তা নেই। তোমার ছোট জমিদার সাহেব শুধু তোমারই থাকবে, তুমি থাকতে অন্য কারো প্রয়োজন হবে না তার। আর আমি না থাকলে? সংগ্রামের কথার মাঝে বলে উঠল শ্যামা। সংগ্রাম শ্বাস টানল, আহত স্বরে বলল, তুমি না থাকলে সংগ্রাম জোয়ারদারও থাকবে না বেগম। তুমি যতদিন আছো সংগ্রাম জোয়ারদারও ততদিন থাকবে, তোমাকে আগলে রাখার জন্য হলেও থাকবে। যদি আপনার আগে আমার মৃত্যু হয় তখন তখন কাকে আগলে রাখবেন? এটা কখনোই হবে না। তোমার আগে আমার মৃত্যু হবে, ওই জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমি আগলে রাখবো। তারপর তোমার গর্ভে যে নতুন সংগ্রাম জোয়ারদার জন্মাবে, আমার মৃত্যুর পর সে তোমাকে আগলে রাখবে। শ্যামা শঙ্কিত হয়ে অবশ্যই বলল, আমার কি মনে হয় জানেন, আমি বোধহয় বেশি দিন বাঁচব না। আমার মৃত্যু হয়তো আপনার আগেই হবে, কারণ আমার আয়ু মনে হয় অনেক কম। এই আয়ু ফুরিয়ে যাবে আপনার আগে। তাহলে আমার আয়ু তোমার হোক, আর নয়তো তুমি অবধি আমার আয়ু হোক, কারণ আমার আগে তোমার বিদায় আমি সহ্য করতে পারবো না। শ্যামা টলমল চোখেই হাসল, শান্ত কণ্ঠে বলল, খেয়ে নিন। সংগ্রাম ওর বৃদ্ধা আঙুলে শ্যামার গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, কাঁদবে না কখনো, সংগ্রাম জোয়ারদার এটাতে কাঁপো। তোমার ওই চোখে শুধু সুখের অশ্রু ঝরবে, দুঃখের নয়। তুমি আমার প্রয়োজন নও বেগম, তুমি আমার প্রিয়জন, প্রিয়তমা। তুমি আমার আমার মনের মণিকোঠায় তোমার অবস্থান। যেখানে তুমি ঠাঁই পেয়েছো, তোমার প্রতি সবচেয়ে দামি অনুভূতিরা স্থান করে নিয়েছে সেখানে, যেখানে আর কেউ নেই আর না কারো প্রয়োজন আছে। যেখানে গোটা একটা তুমি আমার আছো, এখানে আমার আর কারো প্রয়োজন হবে না বেগম। আমাকে অন্য কারোর কাছে খোয়ানোর ভয়ে তোমাকে কান্না করতে হবে না, কারণ আমি হারিয়ে গেলেও তুমি ব্যতীত অন্য কারো কোনো দিন হব না। সংগ্রাম জোয়ারদার সারা জীবন তোমারই হয়ে থাকবে, থাকবে তার বেগমের হয়ে।
বরাবরই সহজভাবে স্বীকারোক্তি করে সংগ্রাম, এবারও করলো। কঠিন বাক্য সরলভাবে নির্দ্বিধায় স্বীকার করলো নিজের অনুভূতিটুকু। বিকেল করে সন্ধ্যা নামার আগ মুহূর্ত, সূর্য অস্ত গেছে কেবল, আকাশ ঢেকে আছে কালো মেঘে। বৃষ্টি আসবে না, সম্ভাবনাও নেই কোনো, তবে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। সেখান থেকেই কালো মেঘ ছুটে এসেছে মাধবপুরে। সেই আসরের পর থেকেই ঘাটের সিঁড়িতে একলা আনমনা হয়ে বসে আছে ময়না। ওর এই ভাবটা একেবারে নতুন। চঞ্চলা হয়েও কখনো ঘাটের দিকে তেমন ফিরেনি। এভাবে এত সময় ধরে বসে থাকা তো দূরের কথা, তবে এখন তো ও বদলেছে। ওর অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। এই যেমন সবসময় গরিমা করা মেয়েটা কেমন চুপসে গেছে, চঞ্চল মেয়েটা কুটিয়ে গেছে, সুন্দর চেহারা খানাও শুকিয়েছে, সাজগোজও করে না আজকাল, প্রয়োজনের বেশি কথাও বলে না। সেই তখন থেকেই ঘাটে বসে আছে ও। পরনের শেরের আঁচলটা অবহেলিতের ন্যায় বিছিয়ে আছে ঘাটের সিঁড়িতে। গোসলের পর থেকেই চুলগুলো খোলা, এখনও খোলাই আছে। নদীর পাড়ের মৃদু বাতাসে আলতো ঢেউ খাচ্ছে সেগুলো। ময়না চেয়ে আছে নদীর পানে, নড়ছে না একটুও। পাথরের ন্যায় বসে আছে, চিরকাল পর পর পদক পড়ছে চোখে। আজ যেন সে আমার অনুরূপ লাগছে ওকে। চোখ মুখ শুকনো মেয়েটার। সন্ধ্যা গড়াচ্ছে, তবুও ঘরে আসার নাম নেই। জাভেদ যায়নি, আজ থাকবে, কাল ফিরবে বাড়িতে। অতঃপর রূপা আর একটু সুস্থ হলে জাভেদ ওকে ফেরাবে নিজের কাছে। এই দুদিন রূপার সাথে টুকটাক একটু আড্ডু হলেও কথা বলে সময় পার করেছে ময়না। আজকাল আবার সময় বইতেই চায় না। এক পলককে এক প্রহরীর সমান মনে হয়। সেই প্রহর মনে মনে গুণে চলে ময়না। এখন ঘরে রূপার সাথে জাভেদ আছে। ওই ঘরে যাওয়া ভালো দেখায় না। অলকাও রান্না করছেন, তার কাছেও বসতে ইচ্ছে করে না। আমার তির্যক দৃষ্টি অস্বস্তিতে ফেলে দেয় ময়নাকে। ময়না বসে বসে ভাবছিল কিছু। ঝিঝি পোকার আক্রমণ শুরু হয়েছে ইতিমধ্যে, মশাও হানা দিচ্ছে। এমন সময় পেছন থেকে মুখলেসের শীতল কণ্ঠে ডাক ভেসে আসলো। ময়না। হুট করে আব্বার ডাক কানে আসায় ময়না ভেবাচেকা খেয়ে নড়ে চড়ে উঠল। চকিতে পেছন ফিরতেই মুখলেসকে দেখতে পেল সে। মুখলেস দাঁড়িয়ে আছেন বড় আম গাছটার কাছে। আলো আধারের মাঝে তার নরম অসহায় চাহনি নজরে আসলো ময়নার। ময়না বসা ছেড়ে উঠল তৎক্ষণাৎ। মাথার চুলগুলো হাত খোপা করে আটকালো কোনো রকমে। অতঃপর ধৃত পায়ে এসে দাঁড়ালো আব্বার সম্মুখে। শুকনো হাসার চেষ্টা করে বলল, আব্বা। মেয়ের মুখে হাসি দেখে মুখলেসও জোরপূর্বক ঠোঁটজোড়া প্রসারিত করে মোলায়েম কণ্ঠে বললেন, অন্ধকার হইতেছে তো, এইখানে একলা একলা বইসা কি করতেছস? ঘরে যা। যাইতাছি। তুমি কখন আইছো আব্বা? কেবল আইলাম। ময়না চোখ নামালো। মুখলেস চেয়ে আছে কেমন করে। চেয়ে থেকেই হতাশ হয়ে শ্বাস ফেললেন তিনি। কম্পমান হাত বাড়িয়ে মেয়ের মাথায় রাখলেন। নিরীহের ন্যায় অদ্ভুত স্বরে বললেন, তোর আম্মা কথা কয় না তোর লগে? কয় তো, তাই আমার কথা কইতে ইচ্ছে করে না। আমার দিকে তাকাইতে মন চায় না, বুক কাঁপে আমার। জানো আব্বা, মনে হয় আমার ভয় লাগে। মুখলেস হাত নামালেন। পল্লব ঝাপটে ঢোক গিলে বললেন, জামাই আইব না? ময়না কপাল কুঁচকে চোখে চোখ রেখেই পাল্টা প্রশ্ন করল, আহনের কথা আছিল বুঝি? মুখলেস নজর ঘোরালেন এদিক ওদিক। কথার পরিপ্রেক্ষিতে বলার মতো কথা খুঁজে পেলেন না তিনি। ময়না চেয়ে আছে। মুখলেস মেয়ের দিকে তাকাতে পারলেন না। ঝট করে প্রসঙ্গ পাল্টালেন তিনি, ঘরে যা তুই, আমি আড়তে যাইতেছি, আবার মেলা কাম আছে বাড়িতে। সময় কাম করলে আলাদা কইরে টাকা পামু, চিন্তা করিস না, আমি আইতাছি। বলা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করলেন না আর। দ্রুত পায়ে ময়নার সামনে থেকে স্থান ত্যাগ করলেন তিনি। ময়না আব্বার চলার পানি তাকিয়ে ফিকে হাসল। ঘাটের দিকে ঘুরে আকাশের পানি মুখ তুলল। চোখ বুঝে দীর্ঘ একটা শ্বাস টানল বুক ভরে। ঠান্ডা বাতাস নাসারন্ধ্রের ভেতরে প্রবেশ করা মাত্রই কেঁপে উঠল ময়না। এদিকে বিকেলের দিকে সংগ্রাম বেরিয়েছে আবারও। হাজার বারণের পরেও শ্যামা সবার অগোচরে রান্নাঘরে ঢুকেছে। শ্যামাকে দেখে তটস্থ ও উপস্থিত সমস্ত গৃহকর্মীরা। সালেহা আর লতিফা কড়াভাবে শ্যামাকে হেসেলের আশেপাশে যেতেও নিষেধ করেছেন। তাদের কথার অবমাননা হলে শ্যামার কী হবে জানা নেই, তবে বাকিদের হেনস্থা করা হবে কটু কথার দ্বারা। যার ভয়ে সবাই অনুনয় বিনয় করে শ্যামাকে কাটানোর চেষ্টা করলো রান্নাঘর থেকে, কিন্তু কাজ হলো না। শ্যামার কাজ নেই কোনো। ঘরেও সব সময় একা একা থাকতে ভালো লাগে না। শবনমের কাছে যাওয়া যেত, কিন্তু এই সময় জোনায়েদ বাড়িতে আছে।
তাই সেখানেও যাওয়া হলো না। আতিয়া বেগমের মাঝে ব্যথা বেড়েছে। শ্যামা তাকে অতি যত্ন সহকারে তেল মালিশ করে দিচ্ছিল এতক্ষণ। এখন তিনিও আরাম পেয়ে ঘুমিয়েছেন একটু। আর কোথায় যাওয়ার আছে শ্যামার, তাই শত বাধার পরেও রান্নাঘরেই শুই। শ্যামা নড়ল সেখান থেকে, একপাশে বসলো গুটিসুটি হয়ে। আজ আর রান্নাবান্নায় হাত লাগালো না শ্যামা। এমনিতেও জমিদার বাড়ির বউয়েরা রান্নাবান্নায় হাত লাগায় না তেমন। এতদিনে সালেহাকে রান্নাঘরের দরজা মারাতে অবধিও দেখেনি শ্যামা। আর লতিফা তো আর যাই হোক বাড়ির মেয়ে, শবনমও তেমন রান্নাঘরে ঢোকে না। যা করার বাড়ির কাজের লোকরাই করে। সবার চাহিদা আর সূচি অনুযায়ী রান্না করা হয় রোজ। শ্যামাকে এভাবে সামনে বসে থাকতে দেখে কাজ করতে অসুবিধা হচ্ছে বোধহয় সবার। গৃহকর্মীরা বারবার আর চোখে তাকাচ্ছে শ্যামার দিকে। আড়ষ্টতায় গুটিয়ে আছে তারা, ভয়ে বুক টিপ টিপ করছে। এই বোধহয় শ্যামা কোনো ভুল ধরবে, তাই হয়তো এইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওদের কর্মকাণ্ড। শ্যামা সবার চরতা বুঝে অস্বস্তি কাটিয়ে হাসার চেষ্টা করলো। টুকটাক কথা বলতে আরম্ভ করলো সবার সাথে। এভাবে বেশ কিছু সময় কেটে গেছে। মাগরিবের আজানের ধ্বনি পড়ছে কানে। শ্যামা কথা বাড়িয়ে আর সময় পার করলো না। নামাজের জন্য রান্নাঘর ত্যাগ করে সিঁড়ি বেয়ে উঠল নিজের ঘরে। শ্যামা বের হতেই যেন হাফ ছেড়ে বাঁচল সবাই। বুকে হাত দিয়ে প্রবল টপ্ত শ্বাস ফেলল। ভয় ছিল যদি সালেহা বা লতিফা দেখে ফেলে তাহলে পরবর্তীতে কথা শুনতে হবে ওদের। শ্যামার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে সবাই একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। শ্যামা মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে সবার। কেউ আগ বাড়িয়ে কথা বলেনি কখনো, কিন্তু যতটুকু দেখেছে বা কথা বলেছে ততটুকুতে শ্যামাকে তাদের মনে ধরেছে বেশ। মেয়েটার গায়ের রং শ্যামলা হলেও মনটা উজ্জ্বল। শ্যামা ঘরে এসে নামাজ পড়ে নিল, অতঃপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা কমে আসছে এখন, শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। চারদিকে রিক্ততা ছড়িয়ে পড়ছে। আজকাল ঠান্ডা লাগে না তেমন, তবে সকাল সন্ধ্যা শিরশিরে ঠান্ডা বাতাস বয়। শ্যামার পরনে দামি একটা কাতান শাড়ি। খোলা বারান্দায় দাঁড়ানোর সাথে সাথে একটা দমকা ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিল শ্যামাকে। শ্যামা কেঁপে উঠল, শাড়ির আঁচল টেনে শরীরে পেঁচিয়ে নিল। আলমারি ভর্তি সংগ্রামের জমিদারি শাল। দুদিন আগে আরও কতগুলো এসেছে শহর থেকে। সংগ্রাম এক শাল দ্বিতীয়বার পরে না। আগের পরিহিত ব্যবহার করা শালগুলো বিলিয়ে দেওয়া হয় হয়তো। সংগ্রাম আগে বলেছিল একবার। সংগ্রামের কথা মনে আসতেই মুচকি হাসলো শ্যামা। কিছু একটা ভেবে বারান্দা ছেড়ে ঝট করে ঘরে ঢুকলো। সকালে সংগ্রাম যে শালটা পরেছিল সেটা বিছানার এক পাশে গুছিয়ে রেখেছে শ্যামা। শ্যামা হাতে নিল সেটা, ভাঁজ খুলে গায়ে জড়িয়ে আবারও খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। শালের প্রতিটা সুতোর রন্ধ্রে রন্ধ্রে একটা মিষ্টির সুবাস আকৃষ্ট করছে শ্যামাকে। বরাবরই এই তীব্র ছাঁচালো গন্ধটা নাকে বাঁধে শ্যামার। আতরের গন্ধের সাথে সাথে পুরুষালী শরীরের ছাঁচালো ঘ্রাণের মিশ্রণে অদ্ভুত মাদকীয় একটা গন্ধ। শ্যামা শালটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চোখ বন্ধ করে অতি কামুকতায় উপভোগ করলো গন্ধটাকে। পর মুহূর্তে শ্বাস ফেলে মুচকে হাসলো সে। নিচে বাগানের দিকে চোখ পড়ল এবার। অতিথিশালার বাইরে খোলা আকাশের নিচে কোল বৈঠক বসেছে ছেলে মেয়েদের। সংগ্রাম তখন ওদের সম্পর্কে বলেছে শ্যামাকে। শ্যামার দৃষ্টি ওদের দিকে যেতেই কপাল কুঁচকে আসলো আপনা আপনি। বৈদ্যুতিক আলোয় সবার চেহারা স্পষ্ট। সবাই চেয়ারে বসে গোল হয়ে আড্ডায় মজেছে বোধ হয়। সবার মধ্য থেকে শ্যামার চোখ খুঁজে নিল সেই মেয়েটাকে। ওই তো এক পাশে বসে আছে। মেয়েটার দুই পাশেই দুটো ছেলে। শ্যামা মেয়েটাকে দেখে বিরক্ত হলো, চোখ ফিরালো সহসা। সংগ্রামের শালটাকে জড়িয়ে ওর কথা বলাগুলো ভেবে মুচকে হাসল। কোনো একদিকে এক ধ্যানে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর ধ্যান ভাঙল দরজার খট করে ওঠার শব্দে। আকস্মাৎ ভরকে গিয়ে পেছন ফিরল শ্যামা। সংগ্রাম এসেছে এই ভেবে বারান্দা থেকে দ্রুত পায়ে ঘরে ঢুকলো। দরজা চাপিয়ে ঘরে ছিল সে। এখন দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলো দরজাটা বন্ধ। কপাল গোটালো শ্যামা। ঘরে সংগ্রাম নেই, তার মানে আসেনি সে। তাহলে শব্দ হলো কিসের? নিজের ভাবনাতেই শঙ্কিত হয়ে দরজার কাছে গিয়ে থামলো শ্যামা। হাত বাড়িয়ে খোলার চেষ্টা করলো দরজাটা, তবে খুলল না। শ্যামা শক্ত হাতে পুনরায় খোলার চেষ্টা করলো দরজাখানা, আবারও বিফল। মনে হয় আটকে গেছে, কিন্তু কি করে? বাইরে থেকে লাগিয়েছে কেউ? কে লাগাবে আর কেন? আচমকা ভয় কাজ করলো ভীত নারী হৃদয়। চারদিকে কেমন নিঃসঙ্গ গুমট ভাব ঠেকল। ভীতিকর পরিস্থিতি তৈরি হলো একলা ঘরে। শ্যামা এদিক ওদিক তাকালো। বিশাল ঘর পুরোটাই ফাঁকা। মৃদু বাতাসে বারান্দার পাশের জানলার পর্দাগুলো উঠছে। শ্যামা বরাবরই ঘরে একা থাকে, ভয় লাগে না। সংগ্রাম কাছে থাকলে তো একেবারেই না। তবে আজ কেমন জানোই
গা ছমছম করে উঠল, বুকটা ধক করে উঠল। শ্যামা শুকনো ঢুক গিলল, শুকনো অধর ফেজালো জেভে। অতঃপর কাপা হাতে পুনরায় দরজা ধাক্কালো, মৃদু স্বরে ডাকল, কেউ আছেন বাইরে? দরজাটা খুলে দিন না, আটকে গেছে দরজাটা। ভাবি আছেন? ওপাশে কারো সাড়া নেই, আর না কেউ দরজা খুলে দিল। হয়তো কেউ নেই আশেপাশে। এমনিতেই ঘরের ভেতরের শব্দ মোটা দেয়াল ভেদ করে বাইরে কম পৌঁছয়। শ্যামা শান্ত হলো, বোঝালো নিজেকে চাপানো দরজা মৃদু বাতাসে বন্ধ হয়েছে হয়তো। আর নয়তো কেউ নিশ্চয়ই মজা করছে, ছোট জমিদার সাহেব নয়তো। এটা ভেবেই জোরপূর্বক এক চিলতে হাসি ফোটালো নিচের ঠোঁটের কোণে। শ্যামা আর দরজা ধাক্কালো না। সংগ্রাম কি করে এটা দেখার জন্য সরে আসলো দরজার সামনে থেকে। এক নজরে তাকিয়ে রইল দরজার দিকে। এভাবে কাটলো আরও কয়েক মুহূর্ত। কেউ দরজা খুলল না, আর না কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। শ্যামা একইভাবে তাকিয়ে কপাল কুঁচকালো, শুরু করলো চাহনি। আচমকা বিকট শব্দে ধাম করে খুলে গেল দরজাটা। দরজা বরাবর দাঁড়িয়ে থাকা শ্যামা চমকে উঠল তৎক্ষণাৎ। চোখে পলক ফেলে আবারও বৃহৎ নয়নে তাকালো। বক্ষস্থল ধ করে উঠল মুহূর্তেই। দরজা খোলার সাথে সাথে দমকা হাওয়া ছুঁয়ে দিয়েছে শ্যামার শরীরকে। শিহরণে আপাতমস্তক কেঁপে উঠল শ্যামার। তবেও ক্ষীয়কাল বাদ হাসার চেষ্টা করলো সে। কম্পনরত পায়ে ছোট ছোট কদম ফেলে এগোতে এগোতে হালকা স্বরে ডাকল, ছোট জমিদার সাহেব, আপনি এখানে?